আচ্ছা, আজকে আমরা আইলিফের তরফ থেকে একটু বায়োলজি সাবজেক্টের ওপর পরীক্ষার ওপর নির্ভর করে এই যে আপকামিং যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামসগুলো আছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা কিছু এক্সামের কিছু ট্রিক এইসব নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো শুরুতেই অনেক রকমের চ্যাপ্টার আছে, তো তো তার মধ্যে বাছাই করা কিছু চ্যাপ্টার নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাইছি। তো তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা আজকে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে সেল। সেল অর্থাৎ কোষ। আমরা ছোটোবেলা থেকে সবাই এটা দেখে এসেছি, ঠিক আছে, পড়ে এসেছি, ক্লাস 8, 9, 10 সব যে ক্লাসেতে আমরা পড়েছি। তো কোষ কোষ এমনই একটা জিনিস যেটা ছাড়া আমরা কোনো লিভিং অর্গানিজম বা সজীব প্রাণী বলো বা উদ্ভিদ বলো কারোকে কিন্তু আমরা কোনো রকমভাবে কনসিডার করতে পারি না। তো ছোটোবেলা থেকে আমরা একটা জিনিস দেখে এসেছি বা পড়ে এসেছি যে কোষ হচ্ছে আমাদের কার্যগত গঠনগত একক, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি। প্যারালালি আমরা আরেকটা জিনিসও দেখে এসেছি, সেটা হচ্ছে কোষ আমাদের দেহের ক্ষুদ্রতম একক, অর্থাৎ স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অফ আওয়ার বডি। তো এই যে কোষ, আমরা পৃথিবীতে যত প্রাণী উদ্ভিদ সব মিলিয়ে লিভিং ওয়ার্ল্ড যেটাকে আমরা বুঝি, তার মধ্যে যত কোষ আমরা দেখতে পাই সেখানে আমরা মূলত দু রকমের কোষ দেখতে পাচ্ছি। কি কি? এক নাম্বার হচ্ছে প্রোক্যারিওটিক আর নাম্বার 2 হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, দেখো এরকম দু রকমের কোষ আমরা দেখতে পাই। প্রোক্যারিওটিক বলি বা ইউক্যারিওটিক বলি, একটা মজার জিনিস দেখো, এই প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক দুটোরই এই পোর্শনটা অর্থাৎ এই ক্যারিওটিক পোর্শনটা কিন্তু কমন। এই ক্যারিওটিক পোর্শনটা বা ক্যারিওটিক টার্ম যাই বলো না কেন, এই টার্মটা নেওয়া হয়েছিল একটা ল্যাটিন শব্দ ক্যারিয়ন থেকে, ঠিক আছে, এটা একটা কি বললাম ল্যাটিন শব্দ। এই ক্যারিয়ন বা ল্যাটিন শব্দটাকে ইংলিশে মানে দাঁড় করানো হয়েছিল অ্যাজ নিউক্লিয়াস। ওকে, এবার প্রো মানে হচ্ছে প্রিমিটিভ, ইউ মানে হচ্ছে অ্যাডভান্স। ওকে, তার মানে যে সমস্ত কোষগুলোতে আমরা প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস দেখতে পাচ্ছি সেই কোষগুলোকে আমরা বলছি প্রোক্যারিওটিক কোষ। যে কোষগুলোতে আমরা অ্যাডভান্স টাইপ অফ নিউক্লিয়াস দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলছি ইউক্যারিওটিক কোষ। তো এই যে ক্যারিয়ন শব্দ থেকে নিউক্লিয়াস টার্মটা আমরা নিয়েছিলাম, এই ক্যারিয়ন শব্দ থেকে নিউক্লিয়াস টার্মটা কে ডিরাইভ করেছিল? এই নিউক্লিয়াস টার্মটা ডিরাইভ করেছিল ডক্টর রবার্ট ব্রাউন। এই ক্যারিয়ন শব্দটার মানে নিউক্লিয়াস আমাদেরকে বলেছিলেন, ঠিক আছে। তো যাই হোক, প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক যাই হোক না কেন, একটা জিনিস মাথায় রাখবে, প্রোক্যারিওটিক কোষের যদি তোমাকে কখনো এক্সাম্পল জানতে চাওয়া হয়, ঠিক আছে, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। ওকে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল। পাশাপাশি ইউক্যারিওটিক কোষের যদি এক্সাম্পল জানতে চাওয়া হয় তাহলে বিভিন্ন রকমের প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ওকে, তো এই প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, একটি সবসময় মাথায় রাখবে, কোষ হচ্ছে অলওয়েজ আমাদের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট এবং আমাদের দেহের ক্ষুদ্রতম একক। ওকে, আচ্ছা, তো আমরা ছোটবেলায় থেকে যখন বিভিন্ন রকমের কোষ পড়েছি তখন কোষের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গাণু বা অর্গ্যানেল যেটাকে আমরা বলি আমরা পড়ে এসেছি। কীরকম? তার মধ্যে কয়েকটা নিয়ে আজকে একটু ডিসকাস করে নেওয়া যাক। যেমন ধরো, প্রথমে একটা অর্গ্যানেলকে আমরা ধরি বা একটা কোষের অঙ্গাণু ঠিক আমি বলবো না, এটাকে একটা পার্ট অফ আ সেল, দ্যাট ইজ সে সাপোজ সেল মেমব্রেন বা কোষ পর্দা, ঠিক আছে, সেল মেমব্রেন বা কোষ পর্দা। একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, কোষ পর্দা বা সেল মেমব্রেন এমন একটা অংশ কোষে যেটা প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক যে কোনো কোষের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু ডিফারেন্সটা কোথায়, তফাৎটা কোথায় হয়? তফাৎটা হচ্ছে যদি আমরা এই সেল মেমব্রেন যদি আমরা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি দেখব? সেক্ষেত্রে এটা 2 লেয়ার্ড স্ট্রাকচার।
টু লেয়ার স্ট্রাকচার, অর্থাৎ এখানে দুটো স্তর থাকে। কিরকম না, একটা স্ট্রাকচার হচ্ছে পি আর একটা স্ট্রাকচার হচ্ছে এল। পি মানে হচ্ছে প্রোটিন, আর এল মানে হচ্ছে লিপিড। ওকে, প্রোটিন লিপিড। কিন্তু আবার যদি আমরা ইউক্যারিওটিক দেখি, ইউক্যারিওটিক কোষ যদি আমরা দেখি, তখন আমরা কি দেখব, এই কোষ পর্দাটাই মানে এই সেল মেমব্রেনটাই সেখানে 3টে অথবা 5 লেয়ার স্ট্রাকচার হয়ে গেল, 3 অথবা 5 লেয়ার স্ট্রাকচার। অর্থাৎ প্রোক্যারিওটিকে আমরা দেখেছিলাম 2 লেয়ার স্ট্রাকচার পি আর এল, ইউক্যারিওটিকে কি দেখব, এখানে আমরা দেখব আইদার পি এল পি অথবা পি এল পি এল পি, 5 লেয়ার স্ট্রাকচার। ঠিক আছে, যখন আমরা কোনো কোষেতে, মূলত ইউক্যারিওটের ক্ষেত্রে আমি বলছি, মূলত ইউক্যারিওটের ক্ষেত্রে যখন আমরা এরকম 3টে লেয়ারের স্ট্রাকচার দেখছি, অর্থাৎ পিএলপি প্রোটিন লিপিড তারপর আবার প্রোটিন, যখন এই 3টে লেয়ারের স্ট্রাকচার দেখছি তখন সেটাকে আমরা বলছি ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন বা বাংলায় পড়েছো তোমরা একক পর্দা। ঠিক আছে, কিন্তু যখন আমরা 5 লেয়ার স্ট্রাকচার দেখছি, পি এল পি এল পি, 5টা লেয়ারের স্ট্রাকচার দেখছি, একটু খেয়াল করে দেখো এই 5টা লেয়ারের স্ট্রাকচারে প্রথমে এই যে পিএলপি বলা হয়েছে, প্রথমে একটা পিএলপি এসছে। আগে আমি বললাম পিএলপি মানে কি, ইউনিট মেমব্রেন, একক পর্দা, তাই তো। আবার তুমি দেখো এই মাঝখানের পিটাকে যদি আমরা কমন নিয়ে নিই, রিপিট করি বা কমন নিই, তা দেখো আর একখানা পিএলপি উঠে আসছে এখান থেকে, তাই তো। তার মানে এখানে আমার দুটো পিএলপি, মাঝখানের পিটাকে আমি যদি কমন নিই বা রিপিট করি, তাহলে আমরা একসঙ্গে আমরা এখানে দুটো পিএলপি পাচ্ছি। সেই জন্য তোমার 5টা লেয়ার স্ট্রাকচার যেটা হয় সেটাকে বলা হয় ডাবল ইউনিট মেমব্রেন। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডাবল ইউনিট মেমব্রেন। ওকে, আচ্ছা, তাহলে কোষ পর্দা বা সেল মেমব্রেন সম্বন্ধে একটা ছোট আইডিয়া আমাদের করা গেল। কি, প্রথমে আমি এটা বলে দিয়েছি যে সেল মেমব্রেন বা কোষ পর্দা প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তফাৎটা কোথায় হয়ে গেল, তফাৎটা হয়ে গেল প্রোক্যারিওটের ক্ষেত্রে কোষ পর্দা আমাদের 2 স্তর বিশিষ্ট, 2টো স্তর। আবার ইউক্যারিওটের ক্ষেত্রে সেটা আইদার 3টে স্তর অথবা 5টা স্তর। 3টে স্তর যখন থাকছে তখন সেই পর্দাগুলোকে আমরা বলছি ইউনিট মেমব্রেন বা একক পর্দা, আর যখন 5টা স্তর থাকছে তখন সেটাকে আমরা বলছি ডাবল ইউনিট মেমব্রেন বা দ্বি একক পর্দা। ঠিক আছে, ওকে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণুর দিকে যাই, অর্গানেল। এবার কিন্তু আমরা বলছি অর্গানেল। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ অর্গানেল, সেটা হচ্ছে আমরা সবাই তার নাম জানি, দ্যাট ইজ নিউক্লিয়াস। শুরুতে একটা জিনিস বলি, নিউক্লিয়াসের নিকনেম কি বলা হয়? নিউক্লিয়াসের নিকনেম হচ্ছে ব্রেন অফ সেল। ঠিক আছে, নিউক্লিয়াসের নিকনেম হচ্ছে ব্রেন অফ সেল, কোষের মস্তিষ্ক। অর্থাৎ নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজকে যেহেতু পরিচালনা করে, যেমন আমাদের ব্রেন আমাদের দেহের সমস্ত কাজকে পরিচালনা করছে, তেমনি নিউক্লিয়াসও একটা কোষের সমস্ত কাজকে পরিচালনা করে। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল বা ব্রেন অফ সেল, হোয়াটএভার। এবার এখানে একটু মনে করে দেখো, নিউক্লিয়াসে আমরা 4টে পার্ট পড়েছিলাম, নিউক্লিয়াসের 4টে অংশ পড়ে এসেছিলাম। কিরকম না, প্রথম অংশটার নাম ছিল নিউক্লিওলাস, দ্বিতীয় অংশটা নিউক্লিয়ার মেমব্রেন, তৃতীয় নিউক্লিওপ্লাজম এবং চতুর্থ নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয় জালক যেটাকে আমরা বলি। ঠিক আছে, আচ্ছা, এই যে 4টে পার্ট, একটা কথা মাথা রাখবে, এই 4টে পার্টের প্রত্যেকটা যদি প্রেজেন্ট থাকে, প্রত্যেকটাই যদি প্রেজেন্ট থাকে, তাহলে তখন সেটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস বলি। একটু ঘুরিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই 4টে পার্টকে একসঙ্গে আমরা বলছি নিউক্লিয়াস। ওকে, তাহলে
আমি কি বলেছিলাম, ব্রেন অফ দ্য সেল হচ্ছে নিউক্লিয়াস। তার মানে যার ক্ষেত্রে, যে কোষের ক্ষেত্রে আমি বলবো ব্রেন অফ দ্য সেল নিউক্লিয়াস, তার মানে সেই কোষের ক্ষেত্রে এই চারটে পার্টি বর্তমান। সেটা কোথায় দেখছি আমরা? সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় না, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। ঠিক আছে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন আমরা প্রোক্যারিওটিক কোষের কথা বলছি, ওকে, যখন আমরা প্রোক্যারিওটিক কোষের কথা বলছি তখন কিন্তু এই 1 নাম্বার আর 2 নাম্বারটা থাকছে না, অর্থাৎ নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন এই দুটো থাকছে না। ওকে, তাহলে পড়ে রইল কে? 3 আর 4, অর্থাৎ নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম, এই দুজন পড়ে রইল। এবার একটা জিনিস দেখো, 2 নাম্বার আমি বলেছিলাম নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দা, তাই তো? তো পর্দা যদি না থাকে তাহলে ধরে রাখবে কে? ফলে কি হয়, 3 আর 4 প্রোক্যারিওটসের ক্ষেত্রে থাকছে, প্রোক্যারিওটসের ক্ষেত্রে থাকছে, কিন্তু যেহেতু মেমব্রেনটা অ্যাবসেন্ট এখানে, সেই জন্য এদেরকে ধরে রাখার মতো কেউ নেই, সেই জন্য এরা কি হয়, ছড়িয়ে যায়। অর্থাৎ প্রোক্যারিওটসের ক্ষেত্রে 3 আর 4 থাকলেও যেহেতু এরা কোষের মধ্যে ছড়িয়ে যায়, সেই জন্য এই 3-4কে একসঙ্গে আমরা বলছি নিউক্লিয়েড। এটাকে আমরা বলছি নিউক্লিয়েড। তার মানে এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন এরকম ভাবে দেয় যে ব্রেন অফ দ্য সেল ইজ বলে এবিসিডি অপশন তোমাকে দিল, তাহলে তোমার অ্যান্সার কি হচ্ছে তখন? দ্যাট ইজ নিউক্লিয়াস। যদি বলে ব্রেন অফ প্রোক্যারিওটিক সেল, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসবে নিউক্লিয়েড। ঠিক আছে, আবার যদি তোমাকে বলে ব্রেন অফ ইউক্যারিওটিক সেল, তখন কিন্তু আবার আমাদেরকে বলতে হবে নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি, পরীক্ষায় সবসময় যে তোমাকে ইউক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে বলবে তা কিন্তু নয়। মাথায় রাখবে, আমি আগের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে দেখো এখানে প্রোক্যারিওটসের এক্সাম্পল আমি বলেছিলাম ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ইউক্যারিওটসে বলেছিলাম প্ল্যান্ট, অ্যানিমাল, তাই তো? অর্থাৎ তোমাকে যদি পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন দিতে পারে যে ব্রেন অফ ব্যাকটেরিয়াল সেল বা ব্রেন অফ প্রোটোজোয়ান্স, ঠিক আছে, বা এদিকে ব্রেন অফ প্ল্যান্ট সেল, ব্রেন অফ হিউম্যান সেল, এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তখন তোমাকে মাথা রাখতে হবে কি না, ব্যাকটেরিয়া সেল বা প্রোটোজোয়ান্স এরা কোন ক্যাটাগরিতে পড়ছে, এরা পড়ছে কোথায় না, এক্সাম্পলে বলেছিলাম প্রোক্যারিওটস, সো প্রোক্যারিওটস এর মধ্যে পড়ছে। আবার যখন প্ল্যান্ট সেল বলছে, অ্যানিমাল সেল বলছে, কোনো পার্টিকুলার অ্যানিমালের নাম বলে বলছে, ঠিক আছে, তখন আমাকে মাথা রাখতে হবে কি, তারা পড়ে যাচ্ছে ইউক্যারিওটস এর মধ্যে, সো তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে নিউক্লিয়াস। এই ছোট্ট জায়গাটা মাথা রাখবে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। কি রকম এক্সেপশন না, আমাদের যে ম্যাচিওর আরবিসি, ম্যাচিওর আরবিসি, আরবিসি মানে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেলস, ঠিক আছে, হিউম্যানের ক্ষেত্রে ম্যাচিওর আরবিসিতে, ম্যাচিওর আরবিসির বয়স কত না, ম্যাচিওর আরবিসির বয়স হচ্ছে 120 দিন, তাই তো, 120 দিন। এই ম্যাচিওর আরবিসির মধ্যে, এই ম্যাচিওর আরবিসি কিন্তু ইউক্যারিওটিক কোষের একটা উদাহরণ, ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল, বাট ম্যাচিওর আরবিসি ল্যাক্স নিউক্লিয়াস অ্যাট ইটস ম্যাচুরিটি লেভেল, ঠিক আছে, অর্থাৎ ম্যাচিওর আরবিসির মধ্যে কিন্তু আমরা নিউক্লিয়াস পাই না, যদিও এটা ইউক্যারিওটিক সেল, তা সত্ত্বেও কিন্তু আমরা তার মধ্যে নিউক্লিয়াস পাচ্ছি না। সুতরাং এটা একটা এক্সেপশন বলতেই পারো। ওকে, তো এক্সেপশনাল কেস হিসেবে এটাকে আমরা বলতেই পারি। যার জন্য আরো একটা জিনিস মাথায় রাখবে, আবার হিউম্যানের আরবিসিতে যেমন আমরা, ম্যাচিওর আরবিসিতে যেমন আমরা নিউক্লিয়াস পাচ্ছি না, তেমনি আবার কিন্তু ক্যামেল, উট, ক্যামেলের ম্যাচিওর আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। সেই জন্য অনেক সময় পরীক্ষায় একটা অদ্ভুত প্রশ্ন করে, সেটা হচ্ছে যে এক্সেপশনাল আরবিসি, ঠিক আছে, এক্সেপশনাল আরবিসি অফ দ্য ফলোইং এক্সেপশনাল আরবিসি ইজ বলে এবিসিডি অপশন দিয়ে দিল। মাথায় রাখবে যে এক্সেপশনাল আরবিসি যদি বলা হয় সেটা হয়ে যাচ্ছে তোমার তখন ক্যামেলের আরবিসি, ঠিক আছে। ওকে, বেশ, তো দিস ইজ অল অ্যাবাউট নিউক্লিয়াস। এবার নেক্সট আরেকটা অর্গানেল নিয়ে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু মাথায় রাখবে। কি? প্রথম পয়েন্টটা হচ্ছে এটা লার্জেস্ট অর্গানেল, ঠিক আছে, রাইবোজোম হচ্ছে লার্জেস্ট, ভেরি সরি, এটা হচ্ছে স্মলেস্ট অর্গানেল, সরি, এটা হচ্ছে স্মলেস্ট অর্গানেল,
স্মলেস্ট অর্গানেল, রাইবোজোম হচ্ছে স্মলেস্ট অর্গানেল, নাম্বার 1। নাম্বার 2, helps in protein synthesis, helps in protein synthesis, ওকে। অর্থাৎ প্রোটিন সিনথেসিস করতে বা প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে, ঠিক আছে। সবচেয়ে ছোট অঙ্গাণু এবং এটা প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করছে। রাইবোজোম প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, দুজনের মধ্যেই দেখতে পাওয়া যায়, কিন্তু তফাৎটা হচ্ছে কি, প্রোক্যারিওটসের ক্ষেত্রে রাইবোজোমের ক্যারেক্টার হচ্ছে 70S টাইপ, আর ইউক্যারিওটসের ক্ষেত্রে হচ্ছে 80S টাইপের রাইবোজোম আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, রাইবোজোম, এই যে আমি বললাম 70S 80S, এই এসটাকে বলা হয় ভেদবার্গস ইউনিট, ভেদবার্গের একক, ওকে। ভেদবার্গ এর সায়েন্টিস্টের নাম। তো রাইবোজোম কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু হওয়ার ফলেতে কি হয় না, সহজভাবে কোষ থেকে বার করা যাচ্ছে না, অন্যান্য অঙ্গাণুকে চট করে বার করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাইবোজোমকে যদি আমরা কোষ থেকে বার করতে চাই, ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র যাই বলো না কেন সেটা আমরা ব্যবহার করি। তার নাম কি? মাথা রাখবে, খালি রাইবোজোম বলে না, যে কোনো কোষীয় অঙ্গাণুকে নির্দিষ্ট কোনো কোষ থেকে বার করে আনার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে আল্ট্রা সেন্ট্রিফিউজ, ঠিক আছে। সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে আল্ট্রা সেন্ট্রিফিউজ, ওকে। আচ্ছা, তো এই আল্ট্রা সেন্ট্রিফিউজ দিয়ে মাথা রাখবে যে কোনো রকমের অঙ্গাণুকে বার করা যায়, কোষ থেকে বার করে নিয়ে আসা যায় ইনট্যাক্ট কন্ডিশনে। রাইবোজোম আমি এখানে বললাম প্রোটিন সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের দেহে যত হরমোন যত কিছু পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। সুতরাং আমাদের দেহে যদি কোনোভাবে প্রোটিন ড্যামেজ হয়ে যায়, প্রোটিন তৈরি হতে না পারে, প্রোটিন তৈরি করা না যায়, সিনথেসাইজ না করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে থাকবে, অসুস্থ হয়ে যাবে। তো সেই জায়গায় প্রোটিন তৈরি করতে কে সাহায্য করছে না, প্রোটিন তৈরি করতে সাহায্য করছে আমাদের রাইবোজোম, ঠিক আছে। আচ্ছা, বেশ। নেক্সট আর একটা অঙ্গাণু নিয়ে আমরা একটু ডিসকাস করব, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার নিকনেমটা কি? মাইটোকন্ড্রিয়ার নিকনেম হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল, ওকে, পাওয়ার হাউস অফ দ্য সেল। তো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলা হয়? তার কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, আমরা যা কিছু খাবার দাবার খাই, খাদ্যবস্তু খাই, যা কিছু খাবার দাবার খাচ্ছি, সেটার মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা থাকে, সেই কেমিক্যাল এনার্জিটাকে আমাদের ক্ষেত্রে ইউজেবল এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করে একমাত্র মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া না থাকলে কিন্তু আমরা কোনো রকম খাদ্যবস্তু থেকে আমরা এনার্জি ডিরাইভ করতে পারবো না, ঠিক আছে। সুতরাং মাইটোকন্ড্রিয়ার প্রথম যে স্টেটমেন্ট বলো বা যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলো মাথা রাখবো আমরা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে যেমন একদিকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলছি, তেমনি মাইটোকন্ড্রিয়ার আরেকটা জিনিস মাথা রাখবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্রোয়ের ক্ষেত্রে থাকে না, তার জায়গায় প্রোক্যারিওটসে কাকে পাচ্ছি? মেসোজোম। আর ইউ এর ক্ষেত্রে থাকে, ইউ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মেসোজোম হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মেসোজোম হচ্ছে আমাদের প্রোক্যারিওটসের ক্ষেত্রে পাওয়ার হাউস, আর মাইটোকন্ড্রিয়া আমাদের ইউক্যারিওটসের ক্ষেত্রে পাওয়ার হাউস। যাই হোক, তো আজকে খুব বেশি আর ডিসকাস করলাম না, মোটামুটি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম আমি। দেখো, আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো রকম সমস্যা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয়,
অবশ্যই আমাদের যে হেল্পলাইন দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বার যোগাযোগ করো। যে কোনো রকমের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি। তো ওয়েট করছি তোমাদের রেসপন্সের জন্য, নিশ্চয়ই দেখা হবে। ঠিক আছে।